বলা হয় যে ক্ষুধার চেয়ে বড় কোনো শাস্তি হয় না, কিন্তু সেই দুপুরে যখন এক ধনী ব্যক্তি রজনীর হাতের শুকনো রুটি খেল, তখন তার মুখে যে সাদমা বা বিস্ময় এসেছিল তা দেখার মতো ছিল। কি ছিল সেই রুটিতে যা অভিমন্যু রাঠোরের মতো কোটিপতিকে কাঁদিয়ে দিল? এবং কেন সে রজনীকে বলল, তোমার আমাকে চেনা উচিত ছিল? মুসৌরির সেই দুপুরের রোদ এতটাই তেজ ছিল যে রাস্তাঘাট পুড়ছিল। রজনী তার ভাঙ্গা কুড়েঘরের বাইরে বসে পাথর ভাঙছিল। ঘামে ভেজা হাতে ফোসকা, কিন্তু বাধ্যবাধকতা ছিল, 2 বাচ্চার পেট ভরতে হবে। ভেতরে 8 বছরের ক্রিস আর 5 বছরের তানিয়া, দুজনেই ক্ষুধার জ্বালায় বেহাল হয়ে পড়েছিল। মা, কিছু খেতে দাও না। ক্রিসের কণ্ঠস্বর দুর্বল ছিল। তানিয়া তো কাঁদতেও পারছিল না, শুধু চুপচাপ শুয়েছিল। রজনী পাথর ভাঙা বন্ধ করে ভেতরে গেল। বাবা, সন্ধ্যায় মজুরি পেলে দুধ নিয়ে আসব, এখন শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু তার নিজের চোখে জল ছিল। গত 2 দিন ধরে বাচ্চারা কিচ্ছু খায়নি, শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘরে এক দানা খাবারও অবশিষ্ট ছিল না। তখনই বাইরে একটি জোরালো শব্দ হলো, ব্রেক কষার শব্দ। রজনী বাইরে এসে দেখল একটি কালো রঙের ঝকঝকে গাড়ি তার কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সেখান থেকে এক ব্যক্তি নামল। দামি স্যুট, চকচকে জুতো, মুখে ক্লান্তি, কিন্তু আভিজাত্য বজায় ছিল। সে সরাসরি রজনীর দিকে এগিয়ে এলো। ক্ষমা চাইছে, গাড়িতে কিছু সমস্যা হয়েছে, মেকানিক আসতে দেরি হবে। আমি কি এখানে কিছুক্ষণ বসতে পারি? খুব গরম লাগছে। রজনী থতমত খেয়ে গেল। এমন শহরের মানুষ এখানে কখনো আসে না, কিন্তু সে না বলতে পারল না। আসুন। সেই ব্যক্তি ভেতরে পা রাখল এবং চারিদিকে নজর বোলালো। ভাঙা দেওয়াল, ছেঁড়া মাদুর আর কোণে 2 বাচ্চা ভয়ে বসেছিল। তার নজর ক্রিসের ওপর পড়তেই সে এক মুহূর্তের জন্য থমকে গেল। রজনী একটি ভাঙা গ্লাসে জল দিল। জল খেয়ে নিন। সেই ব্যক্তি জল খেতে থাকল আর নজর এদিক ওদিক ঘুরতে থাকল। তারপর সে জিজ্ঞেস করল, আপনার নাম? রজনী ধীরে ধীরে বলল, রজনীজি, আমার নাম রজনী। আর আপনি? সে মৃদু হেসে বলল, অভিমন্যু রাঠোর, দিল্লি থেকে আসছি। এখানে একটা প্রপার্টি ডিলের কাজে এসেছিলাম। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর অভিমন্যু জিজ্ঞেস করল, আপনার বাচ্চাদের অসুস্থ মনে হচ্ছে। রজনীর চোখে জল চলে এলো। না, ওরা ক্ষুধার্ত, 2 দিন ধরে কিছু খায়নি। মজুরি না পাওয়ায় ঘরে খাবার শেষ হয়ে গেছে। অভিমন্যু চমকে গেল। 2 দিন ধরে? এত ছোট বাচ্চা? সে নিজের ব্যাগ খুলে কিছু নোট বের করল। এই নিন, বাজার থেকে বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসুন। রজনী হাত সরিয়ে নিল। না সাহেব, আমি ভিক্ষা নেই না। আমরা গরিব হতে পারি, কিন্তু সম্মানের সাথে বাঁচি। অভিমন্যুর মনে রজনীর কথাটি বিঁধল। সে টাকাগুলো ফিরিয়ে নিল। ক্ষমা চাইছি, আমার উদ্দেশ্য ওটা ছিল না, কিন্তু আপনি অনুমতি দিলে আমি কি বাচ্চাদের জন্য কিছু খাবার আনিয়ে দিতে পারি? রজনী কিছু বলার আগেই ক্রিস দুর্বল কণ্ঠে বলল, মা প্লিজ, খুব খিদে পেয়েছে। রজনীর চোখ ভিজে গেল। সে মাথা নাড়ল। অভিমন্যু তক্ষুনি তার ড্রাইভারকে ফোন করল এবং খাবার পাঠাতে বলল, কিন্তু ড্রাইভার জানালো যে আশেপাশে কোনো হোটেল নেই এবং সে গাড়ি ঠিক করাতে শহরে গিয়েছে। অভিমন্যু ফোন কেটে রজনীর দিকে তাকালো। আপনি কি কিছু বানাতে পারেন? আমি জিনিসের ব্যবস্থা করছি। রজনী বলল, সাহেব, ঘরে কিছু নেই, শুধু আটা আছে, 2 মুঠো পড়ে আছে, ব্যাস। অভিমন্যু বলল, ওটা দিয়েই কিছু বানিয়ে দিন। আমিও সকাল থেকে কিছু খাইনি, আর বাচ্চাদেরও দিয়ে দেবেন। রজনী অবাক হয়ে গেল। এত বড় লোক তার হাতের খাবার খাবে? সে চুলা জ্বালালো এবং আটায় লবণ মিশিয়ে 2টো রুটি বানালো। ব্যাস, এতটুকুই ছিল। ঘরে একটা পেঁয়াজও ছিল না সাথে দেবার মতো। সেই রুটিগুলো একটি ভাঙা প্লেটে রেখে অভিমন্যুর সামনে দিল। ক্ষমা করবেন সাহেব, এর চেয়ে বেশি কিছু নেই। অভিমন্যু রুটির একটি টুকরো ছিঁড়ে মুখে নিল। শুকনো, স্বাদহীন, শুধু লবণের স্বাদ। কিন্তু তার চোখে জল চলে এলো। সে রুটি খাওয়া বন্ধ করে রজনীর দিকে তাকালো। আপনারা এগুলো খেয়ে কিভাবে বেঁচে থাকেন? রজনী চোখ নিচু করে ফেলল। বাধ্যবাধকতা সাহেব, পেটে যখন আগুন জ্বলে তখন পাথরও চিবিয়ে খাওয়া যায়। অভিমন্যু দীর্ঘশ্বাস নিল এবং তারপর সেই প্রশ্নটি করল যা রজনীর বুক কাঁপিয়ে দিল। রজনী, আপনার স্বামী কোথায়? রজনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নেই সাহেব, ছেড়ে চলে গিয়েছে যখন তানিয়া জন্মেছিল। অভিমন্যু জিজ্ঞেস করল, আপনার বাবার বাড়ির কেউ? রজনী কাঁদতে কাঁদতে বলল, কেউ নেই সাহেব, বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, স্বামীও ছেড়ে দিল, এখন শুধু এই 2 বাচ্চা আছে। অভিমন্যু কিছুক্ষণ চুপ থাকল।
তারপর তার ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করল। রজনী, এই ছবিটা দেখুন। রজনী ছবিটা দেখল এবং তার হাত থেকে সেটা পড়ে গেল। ছবিতে এক তরুণী মেয়ে ছিল যে হুবহু রজনীর মতো দেখতে। ইনি কে? অভিমন্যুর চোখে জল ছিল। আমার বোন প্রিয়া 15 বছর আগে একটি ছেলের সাথে বালি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা তাকে আর দেখিনি। আজ যখন আপনাকে দেখলাম মনে হলো প্রিয়া সামনে দাঁড়িয়ে আছে। রজনীর হুঁশ উড়ে গেল। আমার নাম প্রিয়া নয় সাহেব, আমি রজনী। অভিমন্যু বলল, আমি জানি, কিন্তু আপনি একদম প্রিয়ার মতো দেখতে। আর এই যে কৃষ, ওকেও একদম আমার সেই ভাগ্নের মতো লাগছে যে প্রিয়ার সাথে ছবিতে ছিল। রজনীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আপনি কি বলছেন? অভিমন্যু তার চোখের দিকে তাকালো। রজনী, আমি সত্যি বলছি, আমার মনে হয় আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে যা আমি জানতে চাই। রজনীর হাত কাঁপছিল। সেই ছবিটা মাটিতে পড়েছিল, আর অভিমন্যুর নজর রজনীর মুখে স্থির ছিল। সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি কোনো প্রিয়ার সাথে মিল রাখি না। আমার নাম সবসময় রজনীই ছিল। অভিমন্যু ছবিটা তুলে আবার রজনীর সামনে ধরল। দেখুন ভালো করে, এই চোখ, এই নাক আর এই কপালের তিলটা একদম ওর মতোই, যেমনটা আপনার কপালে আছে। রজনী নিজের কপালে হাত দিল। সেখানে সত্যি একটা ছোট তিল ছিল, কিন্তু এমনটা তো যে কারো হতে পারে। সাহেব, আমি সত্যি বলছি, আমি কোনো প্রিয়া নই। অভিমন্যু দীর্ঘশ্বাস নিল। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটা কথা বলুন, আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে? রজনী থমকে গেল। সত্যি বলতে তার ছোটবেলার কোনো পরিষ্কার স্মৃতি ছিল না। শুধু জানত যে সে এক অনাথ আশ্রমে বড় হয়েছে, আর সেখান থেকে বেরোনোর পর তার বিয়ে হয়েছিল। না সাহেব, বেশি কিছু মনে নেই, আমি অনাথ আশ্রমে থেকেছি। অভিমন্যুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। কোন অনাথ আশ্রম? রজনী বলল, দেরাদুনের সেবা সদন অনাথ আশ্রম। অভিমন্যুর মুখে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ঝটপট ফোন বের করে কিছু খুঁজতে লাগল। তারপর একটি পুরনো খবরের কাটিং দেখালো। রজনী, দেখুন, এই খবরটি 15 বছর পুরনো। দেরাদুনে এক সড়ক দুর্ঘটনা হয়েছিল, যাতে এক তরুণী আর তার সঙ্গী মারা গিয়েছিলেন। কিন্তু তাদের সাথে থাকা এক ছোট বাচ্চাও ছিল, যে বেঁচে গিয়ে এমন তাকে সেবা সদন অনাথাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। রজনীর শ্বাস যেন থমকে যাচ্ছিল। সে খবরটি পড়তে থাকল, কিন্তু বুঝতে পারছিল না অভিমন্যু কি বলতে চাইছে। আপনি এগুলো কেন দেখাচ্ছেন আমাকে? অভিমন্যু বলল, কারণ সেই মেয়েটি আমার বোন প্রিয়া ছিল, আর সেই বাচ্চাটি যে বেঁচে গিয়েছিল, আমার মনে হয় সেটা আপনি। রজনীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। না, এটা মিথ্যে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমি প্রিয়ার মেয়ে হতে পারি না। অভিমন্যু তার হাত ধরল। রজনী, আমি মিথ্যে বলছি না। প্রিয়া যখন বাড়ি থেকে পালিয়েছিল তখন সে গর্ভবতী ছিল। আমরা পরে জানতে পেরেছিলাম সে একটি মেয়েকে জন্ম দিয়েছিল, আর তারপর সেই অ্যাক্সিডেন্ট হয়। সেই বাচ্চার নামও রজনীই ছিল, কারণ প্রিয়া নিজের ডায়েরিতে লিখেছিল যে সে তার মেয়ের নাম রজনী রাখবে। রজনীর চোখে জল গড়িয়ে পড়তে লাগল। না না, এটা সত্যি হতে পারে না। যদি এটা সত্যি হয়, তবে 15 বছর আপনি আমাকে খুঁজলেন না কেন? অভিমন্যুর গলা ভারী হয়ে এলো। আমরা খুঁজেছিলাম, অনেক খুঁজেছিলাম, কিন্তু অনাথাশ্রমের লোকেরা কোনো তথ্য দেয়নি। তারা বলেছিল যে বাচ্চাটিকে দত্তক দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাকে দেওয়া হয়েছে তা জানায়নি। আমরা মামলাও করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। ধীরে ধীরে আশা ফুরিয়ে গিয়েছিল, আর আমরা মেনে নিয়েছিলাম যে আপনি হয়তো কোনো ভালো পরিবারের সুখে আছেন। রজনী কাঁদতে থাকল। তার সারা জীবন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, যদি এটি সত্যি হয় তবে আমার জীবন এতটা ধ্বংস হলো কেন? আমি এত বিপদে কেন পড়লাম? অভিমন্যু তার চোখের জল মুছে দিল। রজনী, যদি আপনি সত্যি আমার ভাগ্নি হন, তবে আমি আপনাকে আর এই বাচ্চাদের সাথে নিয়ে যাব। আপনি আপনার সব অধিকার পাবেন, কিন্তু আগে আমাদের ডিএনএ টেস্ট করাতে হবে, যাতে সত্যিটা সামনে আসে। রজনী মাথা নাড়ল। কিন্তু সাহেব, যদি টেস্টে অন্য কিছু বেরোয়? অভিমন্যু হাসল। তাহলেও আমি আপনার সাহায্য করব, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আপনি প্রিয়ারই মেয়ে। কিছু ঘন্টা পর অভিমন্যুর ড্রাইভার ফিরে এলো এবং সাথে খাবারের সরঞ্জামও নিয়ে এলো। রজনী কৃষ আর তানিয়াকে খাবার খাওয়ালো। 2 বাচ্চা এতটা ক্ষুধার সাথে খেলো যে দেখে অভিমন্যুর চোখে আবার জল চলে এলো। রজনীও একটু খেলো, কিন্তু তার মন আর মস্তিষ্ক 2 দ্বিধায় ছিল। অভিমন্যু বলল, রজনী, কাল আমি আপনাকে দেরাদুনের একটি হাসপাতালে নিয়ে যাব। সেখানে আমরা ডিএনএ টেস্ট করাবো। রিপোর্ট আসতে 3-4 দিন লাগবে। ততদিন আপনি এখানেই থাকুন। আমি রোজ এসে আপনার খোঁজ নিয়ে যাব। আর হ্যাঁ, এখন থেকে আপনার কোনো কিছুর অভাব হবে না। রজনী বলল,
কিন্তু সাহেব, যদি এই সব ভুল বেরোয় তবে আমি আপনার ঋণ কিভাবে শোধ করব? অভিমন্যু হেসে বলল, কোনো ঋণ নেই রজনী। যদি আপনি আমার ভাগ্নি নাও হন, তবুও আপনি আমার কাছে পরিবারের মতোই। পরের দিন সকালে অভিমন্যু রজনী আর 2 বাচ্চাকে নিয়ে দেরাদুনের একটি বড় হাসপাতালে পৌঁছাল। সেখানে ডাক্তার রজনী আর অভিমন্যু দুজনে স্যাম্পল নিলেন এবং বললেন যে রিপোর্ট 4 দিনের মধ্যে আসবে। অভিমন্যু রজনীকে আবার মুসৌরিতে ছেড়ে দিয়ে এলো এবং সাথে অনেক রেশন, কাপড় আর টাকাও দিল। রজনী কেঁদে ফেলল। সাহেব, আপনি আমার জন্য এতটা কেন করছেন? অভিমন্যু তার মাথায় হাত রাখল। কারণ হয়তো আপনি আমার নিজের রক্তের, আর যদি নাও হন তবু আপনি একজন মানুষ যার সাহায্যের প্রয়োজন। পরের 3 দিন রজনীর কাছে যুগের মতো কাটল। প্রতি মুহূর্তে সে ভাবছিল যে সত্যি কি সে কোনো ধনী পরিবারের মেয়ে, নাকি এই সব একটা স্বপ্ন। 4র্থ দিন অভিমন্যুর ফোন এলো। রজনী, রিপোর্ট এসে গেছে, আমি আসছি। রজনীর বুক দুরুদুরু করতে লাগল। কিছু ঘন্টা পর অভিমন্যু তার গাড়ি নিয়ে এলো। তার হাতে একটি খাম ছিল। রজনী ঘাবড়ে গিয়ে বাইরে দাঁড়িয়েছিল। অভিমন্যু খামটি খুলল এবং রিপোর্ট দেখল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। রজনীর শ্বাস যেন থমকে গেল। কি হয়েছে সাহেব? কি লেখা আছে? অভিমন্যু রিপোর্টটি রজনীর দিকে বাড়িয়ে দিল, আর তার চোখে জল ছিল। রজনী, আপনি আমার ভাগ্নি নন। রজনীর হাত থেকে রিপোর্টটি পড়ে গেল। তার পায়ে যেন আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। তবে কি সব মিথ্যে ছিল? আমি আপনার কেউ নই। অভিমন্যু চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ছিল। রজনী কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করবেন সাহেব, আমি আপনার সময় নষ্ট করলাম। আপনি আমার জন্য এত কিছু করলেন, কিন্তু আমি তো সেই ব্যক্তিই নই যাকে আপনি খুঁজছিলেন। এখন আপনি চলে যান, আমি আমার জীবন নিজেই কাটিয়ে দেব। সে ভেতরে যেতে লাগল। তখনই অভিমন্যু তার হাত ধরে ফেলল। থামো রজনী, আমি পুরো কথা বলিনি। রজনী চোখের জল মুছে ঘুরে তাকাল। কি মানে? অভিমন্যুর চোখ দিয়ে জল পড়ছিল। আপনি আমার ভাগ্নি নন রজনী, আপনি আমার মেয়ে। রজনীর মনে হলো যেন কানে কোনো ভুল শুনেছে। কি? আপনি কি বলছেন? অভিমন্যু রিপোর্টটি তুলে দেখালো। দেখো, এখানে লেখা আছে যে আমাদের মধ্যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে। তুমি আমার মেয়ে রজনী, তুমি আমার মেয়ে। রজনীর হুঁশ উড়ে গেল। এটা কিভাবে হতে পারে? আপনি তো বলেছিলেন যে আপনি আপনার বোনকে খুঁজছিলেন। অভিমন্যু তাকে পাশে বসালো এবং বলা শুরু করল, রজনী, আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম। প্রিয়া আমার বোন ছিল না, সে আমার স্ত্রী ছিল। আর ক্রিস যে তোমার ছিলে, সে আমার নাতি। রজনী সবকিছু বুঝতে পারছিল না। কিন্তু আপনি আমার কাছে আগে সত্যিটা কেন বলেননি? অভিমন্যু দীর্ঘশ্বাস নিল। কারণ আমার ভয় ছিল রজনী, ভয় ছিল যে যদি আমি প্রথম দিনই সত্যি বলে দিতাম তবে তুমি আমাকে বিশ্বাস করতে না। তুমি ভাবতে আমি কোনো প্রতারক, যে তোমাকে ফাঁসাতে এসেছি। তাই আমি বোনের গল্প বানিয়েছিলাম, যাতে তুমি আমার সামনে একটু মন খুলে কথা বলতে পারো। রজনী কাঁদতে থাকল। কিন্তু এটা কিভাবে হলো? আমি আপনার মেয়ে কিভাবে হতে পারি? অভিমন্যু গল্পটি শোনানো শুরু করল। রজনী, সত্যিটা হলো যে 15 বছর আগে প্রিয়া আর আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার বাড়ির লোকেরা তাকে পছন্দ করত না, কারণ সে এক সাধারণ পরিবারের মেয়ে ছিল। আমার বাবা চেয়েছিলেন আমি কোনো বড় ঘরের মেয়েকে বিয়ে করি, কিন্তু আমি প্রিয়াকে ভালোবাসতাম আর তাকেই বিয়ে করেছিলাম। বাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা দুজনে দেরাদুনে একটি ছোট বাড়িতে থাকতে শুরু করলাম। প্রিয়া গর্ভবতী ছিল আর আমরা খুব সুখী ছিলাম। কিন্তু তারপর একদিন আমাকে এক জরুরি কাজে দিল্লি যেতে হয়েছিল। যখন আমি ফিরে এলাম তখন জানতে পারলাম এক সড়ক দুর্ঘটনা হয়েছে। প্রিয়া মারা গিয়েছে, কিন্তু বাচ্চা বেঁচে গিয়েছে। আমি পাগল হয়ে গিয়েছিলাম রজনী। আমি তোমাকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলাম, কিন্তু ততক্ষণে সোশ্যাল ওয়েলফেয়ারের টিম তোমাকে অনাথাশ্রমে নিয়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে ফিরে পেতে, কিন্তু আমার বাবা নিজের শক্তির অপব্যবহার করেছিলেন। তিনি সব রেকর্ড বদলে দিয়েছিলেন এবং আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তাদের মনে হতো যে তুমি আমার জীবন নষ্ট করে দেবে। আমি মামলা লড়েছিলাম, কিন্তু সব জায়গায় টাকার জোরে কাজ হয়েছিল। আমি কিছুই পাইনি। ধীরে ধীরে আমি ভেঙে পড়েছিলাম আর হার মেনে নিয়েছিলাম। কিন্তু একটা দিনও এমন যায়নি যখন আমি তোমাকে মনে করিনি। রজনী ফুপিয়ে কাঁদছিল। তাহলে আপনি আমাকে এত বছর ধরে খুঁজছিলেন? অভিমন্যু মাথা নাড়ল। হ্যাঁ রজনী, আমি সব জায়গায় খোঁজ চালিয়েছি। প্রাইভেট ডিটেকটিভ রেখেছিলাম। অনাথাশ্রমের পুরনো রেকর্ড তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিছু পাইনি।
তোমার নাম বদলে দেওয়া হয়েছিল, তোমাকে অন্য কারো নামে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্য আজ আমাদের মিলিয়ে দিল। যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর আমার গাড়ি খারাপ হলো, তখন আমি তোমাকে দেখলাম আর আমার মনে হলো তুমি একদম প্রিয়ার মতো দেখতে। তারপর যখন কৃষকে দেখলাম তখন আমার সন্দেহ হলো, কারণ সে একদম আমার মতো দেখতে। তাই আমি সেই পুরো নাটকটি করেছিলাম, যাতে তুমি ডিএনএ টেস্টের জন্য রাজি হও। রজনী জিজ্ঞেস করল, কিন্তু যদি আমি আপনার মেয়েই হই, তবে আমার জীবন এতটা ধ্বংস হলো কেন? আমাকে এত বিপদ কেন সইতে হলো? অভিমন্যু তাকে জড়িয়ে ধরল, কারণ আমি তোমাকে বাঁচাতে পারিনি মা, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু এখন আমি সবকিছু ঠিক করে দেব। তুমি আর তোমার বাচ্চাদের সব অধিকার তোমরা পাবে। এখন তুমি আর একা নও। রজনী কাঁদতে কাঁদতে বলল, কিন্তু বাবা, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, আমি একজন পরিত্যক্ত নারী, সমাজ আমাকে কি বলবে? অভিমন্যু তার চোখের জল মুছে দিল। সমাজ যা খুশি বলুক, কিন্তু তুমি আমার মেয়ে, আর তোমার সম্মান আমার সম্মান। যে তোমাকে ছেড়ে দিয়েছে ভুল তার, তোমার নয়। এখন তুমি আমার সাথে দিল্লি যাবে, আমরা এক নতুন শুরু করব। কৃষ আর তানিয়া ভালো শিক্ষা পাবে, তুমি সব কিছু পাবে যা একটি মেয়ের নিজের বাবার থেকে পাওয়া উচিত। রজনী হাউমাউ করে কেঁদে উঠল। কৃষ আর তানিয়াও কাছে চলে এলো এবং তিনজনেই অভিমন্যুকে জড়িয়ে ধরল। সেদিন এক ভাঙা পরিবার আবার এক হয়ে গেল। 2 মাস পর রজনী দিল্লির এক বড় বাড়িতে থাকতে শুরু করল। অভিমন্যু তাকে আর বাচ্চাদের উজাড় করে ভালোবাসা দিল। কৃষ আর তানিয়া ভালো স্কুলে পড়তে লাগল। রজনীও পড়াশোনা শুরু করল এবং একটি এনজিওতে কাজ করা শুরু করল, যেখানে সে গরিব নারীদের সাহায্য করত। একদিন অভিমন্যু রজনীকে বলল, মা, তুমি নিজের জীবনে এতটা কষ্ট পেয়েছ, কিন্তু তুমি হার মানোনি। আমি তোমার জন্য গর্বিত। রজনী হেসে বলল, বাবা, যদি সেই কষ্ট না থাকত, তবে আমি এতটা শক্ত হতে পারতাম না, আর হয়তো আমাদের কখনো দেখাও হতো না। ভাগ্য আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু শেষে আপনি আমাকে ফিরিয়ে দিলেন। অভিমন্যুর চোখে খুশির জল ছিল। হ্যাঁ মা, এখন আমরা একসাথে আছি আর সারা জীবন সাথেই থাকব। সেদিন রজনী বুঝল যে জীবনে যতই বিপদ আসুক না কেন, যদি আমরা হার না মানি, তবে একদিন সুখ নিশ্চয়ই ফিরে আসে। আর কখনো কখনো সেই সুখ সেই রূপে আসে যা আমরা কল্পনাও করিনি। বন্ধুরা, কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কণ্ঠস্বর আমার নিজের, আর ভিডিওর শেষে আপনারা আমার বাস্তব কণ্ঠ শুনতে পাচ্ছেন। আমরা আবার দেখা করব নতুন কোনো কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখুন।